তোমরা তো জানোই যে তোমাদের এনসিইআরটি সায়েন্স ক্লাস 9 এর সিলেবাস চেঞ্জ হয়েছে। এই নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে খুব সুন্দর করে আমরা পড়ব। দেখো এখানে তোমাদের যে এনসিইআরটির অরিজিনাল যে বইটা সেটা তো ইংলিশ ভার্সনের বই বেরিয়েছে। এবার সেটাকেই মানে সেখান থেকেই এক একটা লাইন ধরে ধরে আমি বাংলায় সাজিয়ে তোমাদের মাঝে তুলে ধরেছি। তাই বলছি এই সব ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং তারপর এইখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো হবে সেগুলো কিন্তু আমি তোমাদের মার্কিং করে গ্রুপে দিয়ে দেবো। তারপর আরও 2-3 বার রিভিশন করে নিও, কেমন? আচ্ছা, তা দেখো তোমাদের এই নবম শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে অনুসন্ধান মাধ্যমিক বিজ্ঞানের জগতে প্রবেশ। আমরা এখন কি করব? আমরা এখন মাধ্যমিক বিজ্ঞানের জগতে প্রবেশ করব। কিছুই নেই এর মধ্যে, শুধু জানতে চাইছে এইটাই যে বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞানীরা কেমনভাবে চিন্তাভাবনা করে, বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন মডেল, পরিমাপ, সমীকরণ এই সকল জিনিসের প্রয়োজন হয় কেন, আমরা কেন বিজ্ঞান পড়ি, বিজ্ঞান কি শুধু তথ্য নাকি তার থেকেও আরো বেশি কিছু, এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা করব। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। দেখো বলছে মাধ্যমিক স্তরের শুরুতে বিজ্ঞান তোমাকে কৌতূহলী হতে, চারপাশের পৃথিবীকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে, প্রশ্ন করতে এবং জিনিস কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করতে আহ্বান জানায়। আমাদের এই যাত্রায় আমরা জেনেছি যে বিজ্ঞানের সূচনা হয়েছে বিস্ময় থেকে। কি থেকে? বিস্ময় থেকে। আর তা সতর্ক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু বিকশিত হয়েছে। দেখো আমরা জীবজগৎ ও জড় জগতের নানা ধারণার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছি। এখন যখন তুমি মাধ্যমিক স্তরে পৌঁছে গেছো মানে প্রবেশ করেছো, তখন এই বৈজ্ঞানিক যাত্রা আরও এগিয়ে যাবে। তবে এবার থাকবে গভীর অনুসন্ধানের উপর বিশেষ গুরুত্ব। তোমাকে গভীর অনুসন্ধানের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দেখো বিজ্ঞান শুধু এটা বলে না যে আমরা কি জানি, তার সাথে এটাও বলে যে আমরা কিভাবে জানি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি বলবে যে কিভাবে পর্যবেক্ষণ থেকে পরিমাপের ধারণা তৈরি হয়, কিভাবে নিয়ম ও ধরনকে প্রতীক ও সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, কিভাবে জটিল ব্যবস্থাকে বোঝাতে বিভিন্ন মডেল তৈরি করা হয়, কিভাবে বৈজ্ঞানিক ধারণাগুলি পরীক্ষা করা হয় এবং সেগুলো সংশোধন করা হয়, প্রয়োজন হলে সেগুলো বাতিলও করা হয়। তো দেখো এই মাধ্যমিক স্তরের বিজ্ঞানের যে পাঠ্য বইটা অনুসন্ধান অর্থাৎ এক্সপ্লোরেশন, এই বইতে আমরা কি করব? দেখো আমরা মনোযোগ দিয়ে দেখব, গভীরভাবে চিন্তা ভাবনা করব এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে বৈজ্ঞানিক ধারণা আমাদের প্রকৃতি, প্রযুক্তি এবং তার মধ্যে আমাদের অবস্থানকে বুঝতে সাহায্য করে। ভালো করে ছবিটা দেখো, দেখো ছেলেরা কি করছে। ওই তোমার হচ্ছে আতশ কাজ, কম্পাস টম্পাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তার শুরুতেই দেখবা তোমার যে অরিজিনাল বইটা রয়েছে সেই বইয়ে দেখবা নিচের দিকে এরকম একটা মানে আতশ কাজ, আর ওপরের কোণার দিকে দেখবা হচ্ছে একটা তোমার এরকম কম্পাস মতো রয়েছে আর কি। যাই হোক ছবিটাও আমার দ্বারাই হচ্ছে না সেরকম, একটা কম্পাস রয়েছে। তাই বলছে যে বইয়ের নকশার প্রতীকের অর্থ কি বলছে তোমাকে, এই বইয়ের ভাবনার সঙ্গে মিল রেখে পৃষ্ঠা নাম্বারের নকশায় একটি আতশ কাজ ব্যবহার করা হয়েছে আর তোমার ওই একটি কম্পাস ব্যবহার করা হয়েছে। তা এই আতশ কাজের অর্থ কি? আতশ কাজের অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা, বিভিন্ন ধরন ও নিয়ম লক্ষ্য করা, যেসব বিষয় সাধারণত চোখে এড়িয়ে যায় সেইগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া। বুঝতে পারলে? আর কম্পাসের অর্থ কি? কম্পাসের অর্থ হলো অনুসন্ধানের জন্য সঠিক দিক হচ্ছে নির্দেশনার প্রয়োজন, সঠিক প্রশ্ন করা জরুরি, উপযুক্ত মডেল নির্বাচন করা দরকার এবং আমাদের ধারণার সীমাবদ্ধতা কোথায় তা জানাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো বস, এই সমস্ত তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি তো জানোই যে টিসিএস কিভাবে পরীক্ষায় প্রশ্ন করে। এই প্রশ্নে তুলে দেবে যে নিম্নলিখিত কোন তথ্যটি কম্পাসের অর্থকে নির্দেশ করে না। এখান থেকে 3টে অপশন তুলে দিল আর ওপর থেকে একটা অপশন তুলে দিয়ে বলল মানে একটা প্রশ্ন এমসিকিউ বানিয়ে দিল। তখন কিন্তু সঠিক উত্তর তুমি মানে অন্য যেটা দেবে সেটা করবে। বুঝতে পারছো? তাই বলছি পুরো বইটা ভালো করে আমি একদম লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে পড়ে নাও। তারপরে আমি কিন্তু এরকম মার্কিং করে দেবো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেইগুলো, কেমন? চলো তারপরে বলছি দেখো যে এই দুই প্রতীক একসঙ্গে আমাদের কি শেখায়। বিজ্ঞানের অনুসন্ধান উদ্দেশ্যহীন ঘোরাঘুরি নয়, বরং যত্ন, যুক্তি ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৃথিবীকে বোঝার একটি সচেতন প্রচেষ্টা। প্রাকৃতিক জগৎ অত্যন্ত জটিল, তাই এর প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি সহ অধ্যয়ন করা অনেক সময় সম্ভব হয়, আবার অনেক সময় সম্ভব হয় না। এই জটিলতাকে বোঝার জন্য আমাদের কি করতে হবে? মডেল ব্যবহার করতে হবে। দেখো মডেল কি? মডেল হলো বাস্তব কোনো ব্যবস্থা বা ঘটনার সরলীকৃত রূপ, যেখানে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় এবং অপ্রয়োজনীয় খুঁটিনাটিগুলো বাদ দেওয়া হয়।
বিভিন্ন বিজ্ঞানের মডেলের উদাহরণ তোমাকে দেওয়া হয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং ভূবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মধ্যে যেমন তুমি বলবা অনেক সময় করো না, কি করো, যেমন পদার্থবিজ্ঞানে অনেক সময় তুমি চলন্ত গাড়িকে অনেক সময় তুমি একটা বিন্দু হিসাবে ধরে নাও, তাই না? রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে পরমাণু অণুগুলোকে তুমি গোলক হিসাবে ধরো এবং তাদের বন্ধনকে তুমি রেখার মাধ্যমে দেখাও, তাই না? জীববিজ্ঞানের ক্ষেত্রে কোষের গুরুত্বপূর্ণ অংশগুলোকে চিত্রিত করার জন্য তুমি কি করো, চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, তাই না, বোঝানোর জন্য। ভূবিজ্ঞানের ক্ষেত্রে তুমি কি করো, যে পৃথিবীকে একটা মসৃণ গোলক ধরে নাও, যা কি হয়, যার বিভিন্ন স্তর আছে, মানে যেটা তোমাকে কি মানে ভাবতে বা কল্পনা করতে সাহায্য করে, তাই না? তা দেখো মডেল তৈরির মূল ধারণা কি? তা মডেল তৈরির সময় বিজ্ঞানীরা কিছু ধারণা গ্রহণ করেন এবং কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেন। এটি ভুল নয়, বরং বিষয়টিকে সহজভাবে বোঝার জন্যই কিন্তু করা হয়। উদাহরণ হিসেবে দেখো যে কোনো বস্তু নিচে পড়ার সময় বায়ুর বাধা উপেক্ষা করে কেবল মাধ্যাকর্ষণের প্রভাব বোঝা যায়, তাই না? বায়ুর বাধা উপেক্ষা করলেও কেবল মাধ্যাকর্ষণের প্রভাব কিন্তু বোঝা যায়। তারপরে হৃৎপিণ্ড কিভাবে রক্ত পাম্প করে তা বোঝার সময় প্রত্যেকটি কোষকে আলাদা আলাদাভাবে না দেখে আমরা পুরো হৃৎপিণ্ডকেই একটা কার্যকরী অঙ্গ হিসেবে ধরে নিই, যাতে আমাদের কি হয়, যাতে আমরা সহজভাবে বোঝার জন্য কিছু বিষয় বাদ দেওয়া, মানে সহজভাবে বোঝার জন্য কিছু বিষয় বাদ দেওয়া হয়, যাতে মূল বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। বিষয়টা বুঝতে পারলে? সেই জন্যই কিন্তু আমরা মডেল উপস্থাপন করি। যেমন হৃৎপিণ্ডের ছবি আমরা কি করি, হৃৎপিণ্ডের ছবি আমরা উপস্থাপন করে বলি এখানে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয় থাকে, এগুলোর কাজ এইগুলো, তাই না? আমরা কিন্তু এক একটা হৃৎপিণ্ড তো একটা অঙ্গ, এটা লক্ষ লক্ষ মানে কোটি কোটি কোষ নিয়ে গঠিত। এবার এক একটা কোষ নিয়ে আমাদের বলার থেকে আমরা পুরো হৃৎপিণ্ডের এক একটা মানে পার্ট বা অংশ নিয়ে আলোচনা করলে সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আমরা বলবো যে প্রত্যেকটি কোষকে আলাদাভাবে না দেখে পুরো হৃৎপিণ্ডকেই তুমি একটা কার্যকরী অঙ্গ হিসেবে ধরে নাও, তাতে তোমার কি সুবিধা হবে, মানে সোজা বিষয়টা ভালো মতো পরিষ্কার মতো তোমার মাথায় ঢুকবে। চলো একজন বিজ্ঞানীর সাথে আমরা পরিচিত হই, যার নাম মেঘনাদ সাহা, যিনি ভারতের বিখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা, যিনি নক্ষত্রের আলো নিয়ে গবেষণা করেছিলেন। কি নিয়ে? নক্ষত্রের আলো নিয়ে গবেষণা করেছিলেন তিনি। দেখো তিনি নক্ষত্রের ভেতরে প্রত্যেকটি পরমাণু, প্রতিটি বিক্রিয়া বা প্রতিটি গতিবিধি বিশ্লেষণ করেননি। তিনি কি ওই নক্ষত্রের ভেতরে গিয়ে মানে ভেতরের প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলেন কি? না, বরং তিনি কি করেছিলেন, তিনি নক্ষত্রের পদার্থকে উত্তপ্ত গ্যাস হিসেবে ধরেন এবং মূলত তিনটি বিষয়ে তিনি গুরুত্ব দেন। কি কি? তাপমাত্রা, চাপ, পরমাণু কিভাবে আয়নে পরিণত হয়, এই তিনটি বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। বুঝতে পারছো? এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি সব মার্কিং করে দেবো, চিন্তা করো না, শুনে নাও ভালো করে। বলছে এই সরলীকরণের মাধ্যমে তিনি ব্যাখ্যা করতে সক্ষম হন যে নক্ষত্রের রং তার তাপমাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন ক্রিকেট বলের একটা মডেল। ধরো ক্রিকেটে একটি বল ছক্কা মারার জন্য আঘাত করা হলো, তা প্রশ্ন হলো কি, প্রশ্ন করা হলো যে বলটি মাটিতে পড়ার আগে বাউন্ডারির পার হবে কি হবে না, বলটি মাটিতে পড়ার আগে বাউন্ডারি পার হবে কি হবে না। তা এই প্রশ্ন করা হলে যারা মানে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট যারা, তারা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবে? তারা কিন্তু বলের ভর কেমন ছিল, বলের বেগ কেমন ছিল, বল কোন দিক দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ মানে বলটা কোন দিক দিয়ে আঘাত করা হচ্ছে, অর্থাৎ ডিরেকশনটা কি, মানে এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু যারা মানে বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা করবে, তারা কিন্তু এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেবে। কিন্তু যারা মানে খামখেয়ালিভাবে চিন্তা ভাবনা করে, তারা বলবে ব্যাটের ব্র্যান্ড কি, হয়তো বলের রং কি, মাঠের ঘাসের পরিমাণ কি, এই বিষয় কিন্তু সম্পূর্ণভাবে গুরুত্বহীন। বৈজ্ঞানিকভাবে মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু সম্পূর্ণভাবেই গুরুত্বহীন। আর যেসব বিষয়ের প্রভাবটা কম রয়েছে, যেমন বায়ুর বাধা, বলের ঘূর্ণায়ন, সেলাইয়ের সিম কেমন ছিল, তাই না? তা বলবা যে মডেল যত জটিল হবে তত বেশি তথ্য যোগ হবে এবং ফলাফলও আরও নিখুঁত হবে। কি বললাম? মডেল যত বেশি জটিল হবে তত বেশি তথ্য যোগ হবে আর ফলাফলও তত তত আরও নিখুঁত হবে। তা বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান খুব সতর্ক ও নির্ভুল ভাষা ব্যবহার করে, মাথায় রাখবা। আমরা দৈনন্দিন জীবনে যেসব শব্দ ব্যবহার করি, বিজ্ঞানের সেগুলোর বিশেষ অর্থ আছে। যেমন বল, কাজ, কোষ, বিক্রিয়া, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি। এই সব শব্দের কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এদের এক একটা নির্দিষ্ট অর্থ আছে। দেখো বিশ্বের সব বিজ্ঞানী যাতে একইভাবে বুঝতে পারে, তাই বিজ্ঞান নির্দিষ্ট প্রতীক, নির্দিষ্ট একক কিন্তু ব্যবহার করে, তাই না বস? দেখো এই যে ভরের জন্য নির্দিষ্ট প্রতীক কি? এম, বেগের জন্য ভি, তারপরে বলের প্রতীক হচ্ছে এফ, তড়িৎ প্রবাহের প্রতীক
প্রতীক আই, এটা কিন্তু এই প্রতীকগুলো কিন্তু বিশ্বের প্রায় সব বিজ্ঞানীরাই জানে যে হ্যাঁ এম ফর ভর, মানে ভি ফর মানে আর কি তোমার হচ্ছে বেগকে বোঝাচ্ছে, তাই না? দেখো বিজ্ঞানে গণিতের ভূমিকাটা কি? বিজ্ঞানে গণিত একটি ভাষা যা আমাদের স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করে। গণিতের সাহায্যে আমরা বিভিন্ন রাশির সম্পর্ক বুঝতে পারি, পর্যবেক্ষণকে নির্ভুলভাবে প্রকাশ করতে পারি, পরীক্ষার ফল যাচাইও করতে পারি, তাই না? সমীকরণ কি? দাদা সমীকরণ শুধু হিসাব করার যন্ত্র নয়, বরং বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কের সংক্ষিপ্ত প্রকাশ, তাই না? যেমন দূরত্ব যোগ বেগ যোগ সময়, এই তিনটে জিনিস আমরা ব্যবহার করেই আমরা কিন্তু কোনো বস্তু আজ এখানে আছে ভবিষ্যতে 10 বছর পরে সেটা ধরো একই স্পিডে চলছে, মানে একই গতিতে চলছে, একই এই দিকে চলছে, এত দূরত্ব যদি এত মানে বেগে যায় তাহলে পরে সে ভবিষ্যতে 10 বছর পরে গিয়ে কোথায় থাকবে, তাই না? এই সমস্ত কিন্তু আমরা হচ্ছে আর কি ভাবতে পারি। তাই বলবো যে দূরত্ব, বেগ, সময় এইগুলো ব্যবহার করে কোনো বস্তু ভবিষ্যতে কোথায় থাকবে সেরকম চিন্তাভাবনাও কিন্তু আমরা করতে পারি। একইভাবে গণিতের ব্যবহারে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার হার বোঝাতে গণিতের ব্যবহার করা হয়। জনসংখ্যা বৃদ্ধির ধারা বিশ্লেষণে শক্তির পরিবর্তন বোঝাতেও কিন্তু গণিতের ব্যবহার করা হয়। কৌতূহলের সূত্র আমাদের কি বলে? দেখো আলোর বেগকে সি দ্বারা কেন প্রকাশ করা হয়? দেখো বিজ্ঞানে ব্যবহৃত প্রতীক বা সিম্বল অনেক সময় ইতিহাস থেকে এসেছে এবং আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়েছে, তাই সব প্রতীক সহজ সংক্ষিপ্ত রূপ নাও হতে পারে। উদাহরণস্বরূপ যেমন আলোর বেগকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। এর কারণ এই সিটা এসেছে ল্যাতিন শব্দ তোমার এই সেলারিটাস থেকে, কি থেকে? সেলারিটাস থেকে, যার অর্থ হচ্ছে গতি বা দ্রুততা বা স্পিড, তাই না? বর্তমানে আলোর বেগ পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধ্রুবক, যার নির্দিষ্ট মান আছে। এই মানটা অবশ্যই মাথায় রাখবেন। সামনের যে পরীক্ষাগুলো আছে রেলের, সেখানে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা 100% গ্যারান্টি আসবেই যে বর্তমান সময়ে আলোর বেগ কত। বিজ্ঞানীদের মতে, মানে পদার্থ বিজ্ঞানীদের মতে বর্তমান সময়ে আলোর বেগ কত? সেটা হচ্ছে 299792458 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শূন্য স্থানে আলো প্রতি সেকেন্ডে 299792458 মিটার পর অতিক্রম করে। চলো আরও জানবো আমরা যে আরও কিছু উদাহরণ, যেমন বিমানে জ্বালানির ভুল হিসাব। একটি বিখ্যাত ঘটনায় একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে জ্বালানি শেষ হয়ে যায়, কারণ জ্বালানির পরিমাণ নির্ণয়ের সময় এককের ভুল হয়েছে। দেখো সামান্য একটা ভুল, সামান্য একটা ইউনিট এককের ভুলের কারণে কিন্তু একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? যেমন দেখো বিমানটির মোট জ্বালানির প্রয়োজন ছিল 22,300 কিলোগ্রাম জ্বালানি, কিন্তু ভূমিকর্মীরা যারা জ্বালানি লোড করেছে তারা হিসাব করেছে কি কিলোগ্রামের পরিবর্তে তারা পাউন্ড দিয়ে হিসাব করেছে। তার ফলে কি হবে? তার ফলাফল হয়েছে যে এই বিমানের প্রয়োজনের তুলনায় প্রায় 15,000 লিটার কম জ্বালানি ভরা হয়েছিল। তারপরে সৌভাগ্যবশত কি কি ফলাফল হতে পারে আর কি, সৌভাগ্যবশত বিমানটি গ্লাইড করে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি, তাই না? তা এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে এই পাউন্ড আর কিলোগ্রাম কিন্তু এক নয়, দুটো পৃথক পৃথক। এককের ভুল একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সব জায়গায় আন্তর্জাতিক মানের একক ব্যবহার করলে এই জিনিসটা কিন্তু মানে এই ভুল ভ্রান্তিগুলো কিন্তু হবে না। আন্তর্জাতিক মান মানে ওই হচ্ছে তোমার এসআই ইউনিটটা, তাই না? দেখো আরও কৌতূহলের সূত্রের মধ্যে রয়েছে সর্বত্র কিলোগ্রাম কেন ব্যবহার করা হয়? আমরা যখন চাল, ডাল, সবজি বা অন্যান্য জিনিসপত্র কিনি তখন আমরা কিন্তু মানে প্রায় সব জায়গায়ই আশা করা যায় আর কি 1 কিলোগ্রাম মানে সর্বত্র একই পরিমাণ বোঝায়। যদি ভাবো কোনো জায়গায় 1 কিলোগ্রাম মানে 1 কেজি মানে কোনো জায়গায় যদি 1000 গ্রাম হয়, আবার কোনো জায়গায় 1 কেজি মানে 800 গ্রাম হয়, তাহলে কিন্তু বিরাট বড় একটা বিভ্রান্তি বা অসামান্য তৈরি হতো, তাই না? তা এই সমস্যা এড়াতে পৃথিবীর সব দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হচ্ছে মানদণ্ড অনুসরণ করে, যাদেরকে এসআই ইউনিট আমরা বলে থাকি না, মানক একক। এই মানক একক ব্যবহারের সুবিধা কি? গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে বৈজ্ঞানিক ফলাফল তুলনা করা সহজ হয়, ব্যবসা বাণিজ্যে ন্যায্যতা বজায় থাকে, পরিমাপে ভুল কমে যায়, বিশ্বজুড়ে একই মান বজায় থাকে। বিজ্ঞান কিভাবে জ্ঞানকে সংগঠিত করে? দেখো যখন পর্যবেক্ষণ বারবার করা হয়, পরিমাপ আরও নিখুঁত হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণাগুলো যাচাই করা হয়, তখন আমরা পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞানকে সুশৃঙ্খল ও বৈজ্ঞানিকভাবে সংগঠিত করতে পারি। তা এই মাধ্যমিক স্তরে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে পরিচিত হব, যেমন ল, সূত্র অর্থাৎ নিয়ম, থিওরি, তত্ত্ব, প্রিন্সিপাল, নীতি বা মূলনীতি। এগুলো প্রত্যেকটিই কিন্তু বিজ্ঞানের নির্দিষ্ট একটা অর্থ আছে, মানে বিজ্ঞানের ভাষায় এদের নির্দিষ্ট একটা অর্থ আছে। যেমন ল অর্থাৎ সূত্র বা নিয়ম। তা এই ল অর্থাৎ বৈজ্ঞানিক সূত্র কি বলে? এটা হলো প্রকৃতিতে দেখা যাওয়া
কোনো নিয়মিত ঘটনা বা ধারা যা সাধারণত শব্দে বা গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা হয়। মাথায় রাখবে পুরো লাইনটাই, যে প্রশ্ন এরকমও দেবে যে প্রকৃতিতে দেখা যাওয়া কোনো নিয়মিত ঘটনা বা ধারা যা সাধারণত শব্দে বা গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি নিম্নলিখিত কোনটি? দিয়ে দিল হচ্ছে সূত্র, তত্ত্ব, প্রিন্সিপাল, এরকম দিয়ে দিল, সেটা হবে সূত্র অর্থাৎ ল। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেখো, যেমন আইজ্যাক নিউটন তিনি গতির সূত্রটা দিয়েছিলেন। তাই এই গতির সূত্র থেকে আমরা কি বুঝতে পারি, যে হঠাৎ বাস থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তাই এটা কিন্তু আমরা এই গতির সূত্র থেকে বুঝতে পারি যে কেন বিষয়টা ঘটে, তাই না? তাই ল আমাদের বলে দেয় যে কি জন্য এটা হয়। তত্ত্ব দেখো, তত্ত্ব অর্থাৎ থিওরি এক ধাপ এগিয়ে গিয়ে ব্যাখ্যা করে কেন এমন ঘটে। এই যে কি ঘটে, আমরা ঝুঁকে পড়ি, সামনের দিকে ঝুঁকে পড়ি, এইটা কিন্তু এই সূত্রের দ্বারা বোঝা যায়, সূত্রটা বোঝা যায়। বা সূত্রটা ভালো করে বিশ্লেষণ করলে আমরা, মানে তত্ত্বটা বিশ্লেষণ করে আমরা বলবো কেন এমন ঘটে। দেখো, এটি দীর্ঘ সময় ধরে সংগৃহীত প্রমাণ, পরীক্ষা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। তাহলে থিওরি কিসের উপর নির্ভরশীল? প্রমাণের উপরে, পরীক্ষার উপরে এবং বিশ্লেষণ, এইগুলোর উপর কিন্তু নির্ভর করেই একটা তথ্য বা থিওরি গড়ে ওঠে। যেমন পরমাণুর সম্পর্কে কেউ তথ্য দিলেন যে কিভাবে পরমাণু মিলিত হয়ে অণু তৈরি করে, তাই না? তা এখানে মনে রাখবে যে বিজ্ঞানের ক্ষেত্রে থিওরি মানে অনুমান নয় বা আন্দাজ নয়, থিওরি মানে পরীক্ষিত ও প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা। থিওরি মানে পরীক্ষিত ও প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা। প্রিন্সিপাল, নীতি বা মূল নীতি, দেখো প্রিন্সিপাল হলো এমন একটি বিস্তৃত ধারণা যা কোনো পরিস্থিতি বোঝাতে সাহায্য করে। যেমন শক্তির সংরক্ষণ নীতিটা, এটা কিছু নেই, শক্তির সংরক্ষণ নীতি, যখন তুমি সিঁড়ি বেয়ে ওপরে ওঠো, শরীরের রাসায়নিক শক্তি গতিশক্তিতে তোমার, তারপরে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। এখানে কিন্তু মোট শক্তি নষ্ট হয় না, শুধু শক্তির কি হয়, রূপ বদলায়। তাই এটাই হচ্ছে মূলনীতি। মূলনীতিটা কি? যে মূলনীতি হলো কি, হলো তুমি ওপরে উঠলে নিচে নামলে তোমার গতিশক্তি স্থিতিতে পরিণত বা স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হলো, এতে কিন্তু তোমার শক্তির কোনো পরিবর্তন হলো না। তাহলে মূলনীতি হলো শক্তি অপরিবর্তনশীল, বা শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই। ঠিক আছে, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তাই না? দেখো, বিজ্ঞান কেন নির্ভরযোগ্য? বিজ্ঞানের বড় বৈশিষ্ট্য হলো নতুন প্রমাণ এলে পুরনো ধারণা সংশোধন করা হয়। ভুল ধরা পড়লে বিজ্ঞানীরা নতুনভাবে পরীক্ষা করেন। নতুন তথ্যের ভিত্তিতে তত্ত্ব ও মডেল উন্নত করা হয়। এই কারণেই বিজ্ঞান কিন্তু সবথেকে বেশি বিশ্বাসযোগ্য। বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি বা ভবিষ্যৎ বা বাণী করার ক্ষমতা দেখো, বলছে যে বিজ্ঞান ভবিষ্যতে কি ঘটতে পারে তা অনুমান করতে পারে, তবে এটি আন্দাজ নয়, এটি যুক্তি, তথ্য ও প্রমাণের ভিত্তিতে করা পূর্বাভাস, তাই না? যেমন কি, যেমন গতির ধারণা ব্যবহার করে তুমি যখন একটা ফুটবলে লাথি মারো, তার কত দূর যেতে পারে সেটা কিন্তু তুমি আন্দাজ আগে থেকেই করতে পারো, তাই না? যে আমি এইভাবে লাথি মারলে এইটুকু যাবে, আর এত জোরে লাথি মারলে এত দূর চলে যাবে, তাই না? এটা কিন্তু তুমি আগে থেকেই একটা মানে পূর্বাভাস পেয়ে যাওয়া, মানে আন্দাজ পেয়ে যাবা। মানে আন্দাজ বলতে কি, মানে তুমি হচ্ছে এটা তোমার কি একটা যুক্তি বা তথ্য বা প্রমাণ রয়েছে যে হ্যাঁ, তুমি প্রথমে এত স্পিড, মানে এত গতিতে তুমি মেরেছো বলে এত দূর গিয়েছে, তার মানে এবারও যদি তুমি সেই হচ্ছে মানে সেই ভাবেই যদি মারো, তাহলে সে ততটুকুই যাবে। তাহলে কি সেখানে একটা যুক্তি বা তথ্য বা একটা প্রমাণ আছে না, যে আগের বারও এরকম হয়েছে বলে এবারও হবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো, রাসায়নিক বিক্রিয়া জেনে বলা যায়, যেমন হচ্ছে তোমার কত কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায়। তারপরে জীববিজ্ঞানের নীতি ব্যবহার করে যেমন বলা যায় যে দৌড়ালে শ্বাস প্রশ্বাসের হার কীভাবে বদলাবে। এগুলো কিন্তু অনুমান নয়, এগুলো প্রমাণ ভিত্তিক পূর্বাভাস। পূর্বাভাস, প্রমাণ ভিত্তিক, আগে এতটুকু হয়েছিল তাই এবারও কিন্তু এইভাবে সেইভাবে একই কাজ করলে সে ততটুকুই হবে। তাই এটা হচ্ছে প্রমাণ ভিত্তিক, আগের বার করেছো তাহলে করলে পরে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আর পূর্বাভাস মানে আগের টা মানে দেখেই কিন্তু বর্তমানে পূর্বাভাসটা তুমি বলতে পারছো, তাই না? দেখো, পূর্বাভাস যাচাই কিভাবে করা হয়। যেমন বর্ষা, একটা মেয়ে, ধরো বর্ষা বলল আজ বিকেলে বৃষ্টি হবে কারণ মেঘ কালো দেখাচ্ছে। এটি বৈজ্ঞানিকভাবে যাচাই করতে কি প্রশ্ন করা যাবে? তা সবথেকে ভালো প্রশ্ন এমন হবে যে যা পরিমাপযোগ্য তথ্য চায়। যেমন কি, যেমন হচ্ছে প্রশ্নগুলো এমন করতে হবে যে শেষবার বৃষ্টির সময় আকাশের অবস্থা কেমন ছিল? আজ আর্দ্রতা কত আছে? সেদিন আর্দ্রতা কেমন ছিল? আজকে কি সেদিনের মতনই বা 80% এর বেশি সেরকম আছে মানে আর্দ্রতা? বা বলতে পারো আজ বাতাসের গতি বা দিক কি? আগের দিন কেমন ছিল? মানে সাম্প্রতিক বৃষ্টি আগে যেমন তাপমাত্রা কমেছিল আজও কি তেমনই কমেছে? মানে এই সমস্ত প্রশ্নগুলো তথ্যভিত্তিক, মাপা যায়, আগের ঘটনার সঙ্গে তুলনা করা যায়। এটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে চিন্তাভাবনা করা। এটাই হচ্ছে বৈজ্ঞানিকভাবে চিন্তাভাবনা করা। শুধু মেঘ কালো দেখেই কিন্তু বলা যাবে না।
শুধু মেঘ কালো দেখেই কিন্তু তুমি বলতে পারবে না যে হ্যাঁ কনফার্ম আজকে বৃষ্টি হবে, আগের দিন ওরকম ছিল বলে, তাই না? কিন্তু তুমি এগুলো যদি হচ্ছে আগের দিনও দেখেছিলে যে বৃষ্টির সময় আকাশের অবস্থাটা ঠিক এরকমই ছিল। আগের দিন যা আর্দ্রতা ছিল আজকেও সেই আর্দ্রতা চলে এসেছে। আগের দিন বৃষ্টির আগে যেমন তাপমাত্রা কমে গিয়েছিল আজও সেরকম কমে গিয়েছে। তাহলে এইগুলো যদি সেম থাকে তাহলে পরে হ্যাঁ, সেখান থেকে পূর্বাভাস দেওয়া যায় যে হ্যাঁ, আজও তাহলে বৃষ্টি হবে। বুঝতে পারছো? তাহলে আবহাওয়ার পূর্বাভাস কখনো, কখনো আবার ভুল হয়ে যায়। কেন হয় দেখো? আবহাওয়া অনেক পরিবর্তনশীল বিষয়ের উপর নির্ভর করে। কী, কীর উপর? তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বাতাসের গতি ও দিকের উপর কিন্তু নির্ভর করে। তা আবহাওয়া মডেল এসব তথ্য ব্যবহার করে পূর্বাভাস দেয়, তাই না? এই সকল তথ্যগুলো কিন্তু ব্যবহার করে পূর্বাভাস দেয়। কিন্তু শুরুতেই খুব ছোট পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন আনতে পারে। ফলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের পূর্বাভাস সাধারণত নির্ভুলযোগ্য হয়, কিন্তু অনেক দূরের ভবিষ্যতের পূর্বাভাস কম মানে নিশ্চিত। মানে কি, ধরো আজকের হচ্ছে খবরে দিল যে আজ থেকে 15 দিন পর বিরাট ঝড় বৃষ্টি হবে, সেটা কিন্তু নাও হতে পারে, কিন্তু আবহাওয়া বদলে যেতে পারে। কারণ আবহাওয়া কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বাতাসের গতি। এগুলো কোনো একটা যদি পরিবর্তন করে তাহলে কিন্তু তোমার হচ্ছে পূর্বাভাসটা বদলে যেতে পারে। কিন্তু যদি বলে যে 1 ঘন্টা পরে বিরাট ঝড় বৃষ্টি হবে বা হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে বা ভূমিকম্প হবে কিছু সময় পরে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে, এটা কিন্তু একদম সঠিক খবর আর কি বলতে পারো যে হচ্ছে সঠিক পূর্বাভাস, তাই না? মানে কয়েক ঘন্টা বা কয়েক মিনিট বা কয়েক দিনের পূর্বাভাসটা কিন্তু সবসময় নির্ভরযোগ্যর উপর নির্ভর করা যায়, হ্যাঁ ওটা সত্য হবে। কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাসের পূর্বাভাসের উপর নির্ভর করা যায় না। বুঝতে পারছো? তারপরে দেখো যে সব থেকে সফল বৈজ্ঞানিক তত্ত্বগুলোও সীমাবদ্ধতা থাকে। যখন নতুন পরিস্থিতি নিয়ে অনুসন্ধান করা হয় অথবা পরিমাপ আরও সূক্ষ্ম ও নিখুঁত হয়, তখন আগে থেকে প্রতিষ্ঠিত তথ্য কখনো কখনো ব্যর্থ হতে পারে বা সঠিক ব্যাখ্যা দিতে নাও পারে। কিন্তু এই ব্যর্থতা বিজ্ঞানের দুর্বলতা নয়, বরং বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি, তাই না? কেন এটি বিজ্ঞানের শক্তি দেখো? এই হচ্ছে যেমন পূর্বাভাস কখনো কখনো ঠিক হয়, কখনো কখনো ভুল হয়। এই ভুল হয়েছে বলেই কিন্তু দেখো যত ভুল করবা তত সেখান থেকে শিখতে পারবা, একটা কথাই আছে না? ঠিক সেরকমই দেখো। তাই এই বিজ্ঞানের বড় শক্তি কেন? কারণ যখন পূর্বাভাস ও বাস্তব পর্যবেক্ষণ একে অপরের সঙ্গে মেলে না, তখন বিজ্ঞানীরা ব্যক্তিগত মতামত, বিশ্বাস বা ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না, শুধুমাত্র প্রমাণের উপর ভিত্তিতে পুরনো ধারণাকে যাচাই করেন। অর্থাৎ বিজ্ঞানের সত্য যাচাইয়ের মাপকাঠি হলো প্রমাণ। বুঝতে পারলে? বিজ্ঞানে সত্য যাচাইয়ের মাপকাঠি হলো প্রমাণ, কোনো ব্যক্তির মতামতের উপর নয়। দেখো বিজ্ঞানের একটি মৌলিক বৈশিষ্ট্য, কোনো বৈজ্ঞানিক তত্ত্বই কিন্তু চূড়ান্ত নয়। এমন কোনো তত্ত্ব নেই যাকে প্রশ্ন করা যাবে না, তাই না? নতুন তত্ত্ব, নতুন পর্যবেক্ষণ বা নতুন প্রমাণ পাওয়া গেলে হচ্ছে তোমার পুরনো তত্ত্বকে সংশোধন করতে হবে, আরও উন্নত করতে হবে, প্রয়োজন হলে নতুন তত্ত্ব তৈরি করতে হবে, তাই না? তা বিজ্ঞানের আসল শক্তি কোথায় দেখো? বিজ্ঞান প্রকৃতির কাছ থেকে নিজেকে সংশোধন করতে শেখে। অর্থাৎ প্রকৃতি যা দেখায় বিজ্ঞান তা মেনে নিয়ে নিজেকে হচ্ছে ধারণাতে বদলায়। এই সত্যকে গ্রহণ করার মানসিকতাই বিজ্ঞানকে নির্ভরযোগ্য করে তুলেছে। এর ফলেই মানুষ পৃথিবী এবং প্রকৃতিকে আরও গভীরভাবে বুঝতে পেরেছে। কৌতূহলের একটা সুতো টানো, যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন দিকটা? যেমন তোমার হচ্ছে গ্রহণের সময় নাকি খাবার খেলে সেটা নাকি ক্ষতিকর হয়, তাই না? সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল। তা গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, কারণ খাবার হচ্ছে ক্ষতিকর হয়ে যায়। এটা তোমার হচ্ছে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে আগেকার যুগের মানুষরাও কিন্তু এটা মানে, তাই না? কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সহজ কিছু প্রশ্ন করলে এই দাবিটা বা এই উক্তিটা ভুল বলে প্রমাণিত হয়। কারণ দেখো যে গ্রহণ হলো কেবল আলো ও ছায়ার খেলা, তাই না? তা তখন প্রশ্ন উঠে আসে যে গ্রহণের সময় খাবারের মধ্যে কি ভৌত পরিবর্তন ঘটে? তাপমাত্রা কি উল্লেখযোগ্যভাবে বদলে যায়? নাকি খাবার কি ছায়ায় রাখলে পরে সেটা নষ্ট হয়ে যাবে? কেন তোমার হচ্ছে ক্ষতিকর? তাই না? এই সমস্ত প্রশ্ন করলে মানে তোমার হচ্ছে হচ্ছে আসল বিষয়টা বেরিয়ে আসবে। সবাই তো বলো, গ্রহণের সময় কি খাবারের ভৌত পরিবর্তন ঘটে? না। তাপমাত্রা কি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়? না। তোমার হচ্ছে ছায়া হচ্ছে ছায়ার ওই ছায়া খাবার যদি ছায়ায় রাখা হয় তো সেটা কি নষ্ট হয়ে যায়? তাও না। তাহলে কেন তুমি বলছো যে গ্রহণের সময় খাবার ক্ষতিকর? বিষয়টা বুঝতে পারলে? তা এই সমস্ত মানে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে বোঝা যায় যে এমন দাবির পক্ষে কোনো ভৌত রাসায়নিক বা জৈবিক কারণ নেই। অর্থাৎ গ্রহণের সময় খাবার খেলে ক্ষতি হয় এমন বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই, তাই না? বিজ্ঞান শেখার গুরুত্বপূর্ণ অভ্যাস। তুমি যখন নবম দশম শ্রেণীতে বিজ্ঞানের যাত্রা এগিয়ে নিয়ে যাবে, তখন এমন কিছু চিন্তার অভ্যাস গড়ে উঠবে বা যা শুধু পড়াশোনা নয়, জীবনের নানা ক্ষেত্রেও কিন্তু তোমার কাজে লাগবে। একটি ভালো বৈজ্ঞানিক কৌশল হলো প্রথমে সমস্যাটি বা পরিস্থিতিটি ভালোভাবে বোঝা।
কোন কোন রাশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা, মোটামুটি একটি আনুমানিক হিসাব করা যাতে বোঝা যায় উত্তরটি যুক্তিসঙ্গত কিনা। এই সব একদম নিখুঁত মান বের করা জরুরি নয়, কিন্তু মানে বিশেষ করে চিন্তার প্রাথমিক পর্যায়ে, মানে প্রথম দিকে কিন্তু মানে চিন্তা করার প্রথম পর্যায়ে কিন্তু একদম নিখুঁত মান বার করতেই হবে, এটা কিন্তু তোমার জরুরি নয়। অনেক সময় আনুমানিক হিসাব যথেষ্ট, যা বলে দেয় ফলাফলটি বাস্তব নাকি মানে অসম্ভব। আমি ধরো বললাম, ধরো কথার কথা, তোমরা 5 জন বাড়িতে আছো, তোমাদের ধরো 5 জনের হচ্ছে প্রতিদিন 1 কিলো করে চাল লাগে। তাহলে 1 সপ্তাহে তোমাদের জন্য যদি আমি 1.5 কিলো চাল নিয়ে আসি, 1 সপ্তাহে কি চলবে? চলবে না। বা আমি যদি তোমাদের জন্য 1 সপ্তাহের জন্য, তোমাদের 5 জনের 1 সপ্তাহের জন্য যদি আমি হচ্ছে 50 কুইন্টাল চাল নিয়ে আসি, তাহলে কি তোমার হচ্ছে সেটা ঠিক হবে? ঠিক হবে না। ওটা মানে যুক্তির থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা পরিমাণযোগ্য জিনিসটা আনুমানিক হিসাবেই কিন্তু তুমি বলতে পারো, তাই না? তো দেখো আনুমানিক হিসাবের গুরুত্ব কি? সেখানে এই মানে এইগুলোই আরকি এখানে দেওয়া আছে। বলছে আনুমানিক হিসাব করতে শেখা তোমাকে সাহায্য করবে বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে, ভুল ধরতে, নিজের চিন্তার উপর আত্মবিশ্বাস বাড়াতে। বিজ্ঞান সঠিক হিসাবের চেয়েও বেশি গুরুত্ব দেয় সতর্ক যুক্তিসঙ্গত চিন্তাভাবনাকে, মাথায় রাখবা। বিজ্ঞান সঠিক হিসাবের চেয়েও বেশি গুরুত্ব দেয় কিসের উপর? সতর্ক ও যুক্তিসঙ্গত চিন্তাভাবনাকে। উদাহরণ হিসাবে দেখো, 4 সদস্যের একটি পরিবারের 1 মাসের খাবারের জন্য কত চাল লাগতে পারে? একটি মোটামুটি হিসাব করে ধরে নেওয়া যায় যে পরিবারের সব হচ্ছে সদস্যদের জন্য মানে ক্যালোরির চাহিদা শুধু চাল থেকেই পূরণ করা হচ্ছে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। তা 100 গ্রাম চাল, মানে 100 গ্রাম কাঁচা চাল রান্না করলে কত ক্যালোরি পাওয়া যায় তা জেনে পরিবারের দৈনিক চালের প্রয়োজন আন্দাজ করা যায়। মানে এখানে লক্ষ্য একদম সঠিক সংখ্যা বের করা নয়, বরং বোঝা যে তোমার হচ্ছে মাসে 100 গ্রাম চাল, এটা কি মানে যথেষ্ট হবে? তোমাদের 4 জন ব্যক্তির তোমাদের হচ্ছে এক জনের 200 মানে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। তা 100 গ্রাম চাল কি 1 মাসের জন্য যথেষ্ট হবে? না, একদম যথেষ্ট নয়, তাই না? তারপরে আবার যদি কয়েক টন চাল যদি নিয়ে আসি, এটাও কিন্তু অযৌক্তিক একটা কথা, তাই না? 1 মাসের জন্য তোমাদের 4 জনের জন্য কি কয়েক টন চাল লাগবে? এটাও কিন্তু অযৌক্তিক। তাহলে আনুমানিক হিসাবে কিন্তু তুমি ভাবতে পারো যে এই ধরনের আনুমানিক হিসাব আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য ও সম্পদ সম্পর্কিত প্রশ্নের সঙ্গে বিজ্ঞানের যোগসূত্র তৈরি করে এবং দেখায় যে আনুমানিক যুক্তিভিত্তিক চিন্তা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দক্ষতা। আরও উদাহরণ রয়েছে, যেমন একদিনে তুমি কত লিটার বাতাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করো? একটি আনুমানিক হিসাব করো। যেমন দেখো, যে একটি আনুমানিক হিসাব করতে প্রথমে ভাবতে হবে যে তুমি প্রতি মিনিটে কতবার শ্বাস নাও, তারপরে ভাবতে হবে একবার শ্বাসে কতটা বাতাস তোমার শরীরে প্রবেশ করে, তাই না? তারপরে এখানে দেখো, এখানে লক্ষ্য হচ্ছে একদম নিখুঁত উত্তর বের করা নয়, বরং একটি যুক্তিসঙ্গত আনুমানিক মান বের করা। যেমন দেখো, সমাধান করো। যেমন বিশ্রামের সময় একজন মানুষ সাধারণত প্রতি মিনিটে 12 থেকে 15 বার শ্বাস নেয়। তাহলে একদিনে মোট, দেখো একদিন মানে তুমি বলবা যে 24 ঘন্টায় হচ্ছে তোমার একদিন হচ্ছে, মানে আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 দিয়ে 24কে গুণ করলে 1440 মিনিট হচ্ছে একদিন। একদিন মানে 1440 মিনিট। তাহলে একদিন সমান যদি 1440 মিনিট হয়, তাহলে প্রতি মিনিটে তুমি 12 থেকে 15 বার শ্বাস নাও। যদি 12 ধরো, তাহলে 1800-র কাছাকাছি হচ্ছে। 15 ধরলে প্রায় 2200, মানে 1800 বলছি কেন, 18,000-এর কাছাকাছি হচ্ছে। আর 15 যদি তুমি ধরো, তাহলে 22,000-এর কাছাকাছি হতে আনুমানিকভাবে তুমি বলবা মোটামুটি 20,000 বার তুমি শ্বাস নাও প্রতিদিন, তাই না? তাই এখন একবার শ্বাসে কতটা বাতাস তোমার ভেতরে যাচ্ছে সেটাও আন্দাজ করতে হবে। ধরো, একটি সাধারণ রাবারের বেলুন ফোলাতে 4 থেকে 5 বার তোমার শ্বাস লাগে। আর একটা মানে সেই বেলুনে তুমি 4 থেকে 5 বার শ্বাস দিলে তাতে বেলুনটা হচ্ছে 2 লিটার আয়তনের আর কি তোমার হচ্ছে বাতাস ভরে নিল। তাহলে একবার শ্বাসে কি পরিমাণ বাতাস তোমার হচ্ছে ঢুকছে? দেখো, 4ই ধরো, 4 বার শ্বাস দিলে 2 লিটার হচ্ছে। তাহলে মানে প্রত্যেক শ্বাসে তোমার হাফ লিটার বাতাস ভরছে, তাই না? মানে হাফ লিটার বাতাস হচ্ছে বেরোচ্ছে বলতে পারো। তাহলে প্রত্যেক শ্বাসে যদি হাফ লিটার বাতাস লাগে, তাহলে আমরা হিসাব করে দেখলাম যে সারাদিনে 20,000 বার শ্বাস নেওয়া হয়। তাহলে 20,000 বারে মোটামুটি হাফ দিয়ে গুণ করলে 10 লিটার বাতাস গ্রহণ করা হয়। কতবার? 10 লিটার। অর্থাৎ একজন মানুষ প্রতিদিন প্রায় 10 লিটার বাতাস, 10,000 লিটার, ঠিক আছে? একটু দেখে নাও বস, ভুল বলেছি। 10 লিটার নয়, 10,000 লিটার হচ্ছে তোমার বাতাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করে। এই হিসাবটি যুক্তিসঙ্গত কি? আরও একটি উপায় তুমি যাচাই করতে পারো। ধরো,
20 সেকেন্ডে একটি বেলুন ফোলানো যায়। তাহলে 20 সেকেন্ডে একটি বেলুন ফোলানো যায়, আর 1 মিনিটে তুমি কটা বেলুন ফোলাতে পারবে? তাহলে 3টি বেলুন ফোলাতে পারবে যদি 20 সেকেন্ডে একটা বেলুন ফোলাও। আর দেখা গেল যে প্রত্যেকটি বেলুনতে 2 লিটার করে বাতাস ধরছে, তাই না? তাহলে একদিনে তুমি বলবা দাদা যে হচ্ছে আমি হচ্ছে 20 সেকেন্ডে একটা বেলুন ফোলাই, আর 1 মিনিটে তার মানে হচ্ছে 3খানা বেলুন ফোলাবো 1 মিনিটে, আর হচ্ছে 1 মিনিটে 3খানা বেলুন ফোলাবো, আর কতটুকু করে ধরে? এক একটা বেলুনে তোমার হচ্ছে 2 লিটার করে ধরে। তাহলে 2 দিয়ে গুণ করবো এবং সারাদিন মানে 1440 মিনিট, সেটা পুরোটা গুণ করলে 8640 লিটার আমার হচ্ছে উত্তর আসছে যে আমি এত পরিমাণ বাতাস দিতে পারছি। তাহলে আগের উত্তর ছিল 10,000, আর এবার বেরোলো 8640। তাহলে এটাও কিন্তু কাছাকাছি, আনুমানিক, যথেষ্টই যুক্তিসঙ্গত, তাই না? আগের থেকে কিন্তু যথেষ্টই যুক্তিসঙ্গত। এটা একটু কম হয়েছে এই কারণে আমরা যখন ফু দিচ্ছি, দিতে 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 ক্লান্ত হয়ে পড়ি, ওই জন্য হচ্ছে তোমার কি শ্বাস প্রশ্বাসের অমনটা হয় না, তাই না? শ্বাস প্রশ্বাস তো আমরা কন্টিনিউ নিয়েই যাই, কিন্তু বেলুন ফোলাতে গেলে কিন্তু তোমার একটু ক্লান্ত হয়ে যাবে, ওই জন্য এটাই কিন্তু উত্তর একটু কম বেরোলো, 10,000 কম এসছে। বিষয়টা বুঝতে পারলে? আরও তুমি চিন্তা ভাবনা করতে পারো, হচ্ছে এমন একটি উদাহরণ দাও যেখানে আনুমানিক উত্তর যথেষ্ট। যেমন স্কুল থেকে বাড়ি যেতে প্রায় কত মিনিট তোমার লাগে? একটি ঘরে মোটামুটি কতজন বসতে পারবে? আরও এমন একটি উদাহরণ দাও যেখানে খুব নির্ভুল মানের দরকার প্রয়োজন। দেখো, খুব নির্ভুল মান দরকার, যেমন রোগীর ওষুধের সঠিক মাত্রা, পরীক্ষাগারে রাসায়নিকের নির্দিষ্ট পরিমাণ, এইগুলো কিন্তু একদম নির্ভুল সঠিক মানেরই দরকার, এখানে কিন্তু আনুমানিক চলবে না। বিজ্ঞানের বিভিন্ন শাখা, দেখো 10ম শ্রেণীর পরে তুমি বিভিন্ন বিজ্ঞান, যখন বিজ্ঞান নিয়েই পড়বে তখন কিন্তু এক একটা শাখা নিয়ে তোমাকে পড়তে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান। পদার্থের মধ্যে জানোই তো বল, গতিশক্তি, আলো, বিদ্যুৎ রয়েছে। রসায়নের মধ্যে বিক্রিয়া, তারপরে হচ্ছে পদার্থের গঠন, ধর্ম সম্পর্কে রয়েছে। জীববিদ্যার মধ্যে উদ্ভিদ, প্রাণী জগৎ, জীবজগৎ, তাই না? ভূবিজ্ঞানের মধ্যে পৃথিবী, আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প, এই সমস্ত জিনিস রয়েছে। তা নবম ও দশম শ্রেণীতেও হচ্ছে তোমার অধ্যায়গুলো এই বিষয়গুলোর বেশ কিছু অংশ মানে এইগুলো নিয়ে পড়তে হবে। দেখো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রকৃতিতে এসব আলাদা আলাদা নয়। প্রকৃতিতে এসব আলাদা আলাদা নয়, এই ভাগগুলো শুধু জ্ঞানকে সহজভাবে সাজানোর জন্য করা হয়েছে। এগুলো আলাদা আলাদা করেছে যাতে বুঝতে জানতে সহজ হয়, সেই জন্য। বাস্তব জীবনে বিজ্ঞান একসঙ্গেই কাজ করে। আজকের বড় বড় সমস্যা সমাধানে একাধিক শাখার বিজ্ঞান একসঙ্গে কাজ করে। যেমন জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তোমাকে হচ্ছে হচ্ছে ভূবিজ্ঞান এবং সাথে কিন্তু তোমার হচ্ছে জড়বিজ্ঞান, তারপরে পদার্থবিজ্ঞান, এগুলো সবই কিন্তু কাজ করবে একসঙ্গে। নতুন ওষুধ তৈরিতে, পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরিতে, এছাড়াও তোমার হচ্ছে বিজ্ঞান স্বাভাবিকভাবেই কিন্তু যুক্ত, যেমন গণিতের সঙ্গে, কিসের সঙ্গে? গণিতের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে, শিল্পকলার সঙ্গে, সমাজ বিজ্ঞানের সঙ্গে। পৃথিবীতে পৃথিবীকে সম্পূর্ণভাবে বুঝতে হলে বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করে দেখতে হবে। কমপক্ষে 2টি বিজ্ঞান শাখার সংযোগ থাকতেই হবে বা দেখাতেই হবে। দেখো, ভালোভাবে যদি বুঝতে চাও, এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছে, যেমন প্রেসার কুকার, মোবাইল ফোন, অথবা একটি সমস্যা যেমন স্কুলের কাছে ট্রাফিক জ্যাম। তারপরে মানে এই সমস্ত থেকে আমরা কি কি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পদার্থবিজ্ঞানে কোন ধারণা এখানে কাজ করছে প্রেসার কুকারে, রসায়নের কোন ধারণা কাজ করছে, মানে জীববিজ্ঞানে কোন ধারণা কাজ করছে, ভূবিজ্ঞানে কোন ধারণা, গতির কোন ধারণা কাজ করছে, তাই না? তাহলে মার্কস আসলে কিভাবে কাজ করে? দেখো, দেখো, বাস্তব জীবনে সমস্যা সমাধান করতে বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান একসঙ্গে প্রয়োজন হয়, আমরা তো দেখলামই। যেমন কোভিড-19 মহামারীর সময় আমরা সবাই সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করেছি, কিন্তু একটি মাস্ক কিভাবে আমাদের রক্ষা করে তা বুঝতে হলে বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা জানতে হবে। একটি মাস্ক কার্যপ্রণালী বোঝার জন্য আমাদের কি দরকার? যেমন পদার্থবিজ্ঞান, যে বায়ুর কণার গতি এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ সম্পর্কে ধারণা আমাদের থাকতে হবে। এর ফলে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা মাস্কের ভেতরে যাতে আটকে যেতে পারে। রসায়নের দিক থেকে আমাদের দেখতে হবে যে এই মাস্কের যে ব্যবহৃত যে পলিমার তন্তু, তার ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। এই বিশেষ তন্তুগুলো কণাকে কি আটকাতে পারবে কিনা, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। জীববিজ্ঞানেরও কিন্তু ভূমিকা আছে, যে ভাইরাসের আকার, গঠন বা আচরণ সম্পর্কে আমাদের জানা দরকার। তবেই না আমরা সেই রকম ভালো উন্নত সাইজের মানে উন্নত ধরনের মাস্ক তৈরি করে সেটা ব্যবহার করলে সেগুলো আটকাতে পারবে। গণিতেরও কিন্তু প্রভাব আছে, তাই না? যেমন তোমার বায়ু প্রবাহ এবং পরিশ্রাবণ দক্ষতা মডেল করার জন্য গণিতের ব্যবহার করা হয়। এর মাধ্যমে বোঝা যায় মাস্ক কতটা কার্যকর, অর্থাৎ সাধারণত একটি মাস্ক কাজ বোঝানোর মধ্যেই কিন্তু বহু শাখার বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাই না? একটা মাস্কের কাজ বোঝানোর জন্যই কিন্তু বহু শাখার বিজ্ঞান একসঙ্গে যুক্ত। তাহলে বিজ্ঞান আসলে কি? দেখে নাও, তুমি বলবা
বিজ্ঞান শুধু তথ্যের সংগ্রহ, সমীকরণ ও পরীক্ষার নাম নয়। বিজ্ঞান হলো মানুষের একটি সৃজনশীল ও অনুসন্ধানমূলক কার্যকলাপ যা গড়ে ওঠে কৌতূহল, সৃজনশীলতা, সহযোগিতা, সতর্কভাবে প্রশ্ন করার অভ্যাস থেকে। মানুষ যখন প্রশ্ন করে, ধারণা মানে পরীক্ষা করে, ফলাফল অন্যদের সঙ্গে ভাগ করে, ভুল থেকে শিক্ষা নেয়, তখনই কিন্তু বিজ্ঞানের উন্নতি হয়। দেখো বিজ্ঞান সময়ের সঙ্গে বিকশিত হয়েছে অবশ্যই, তাই না? বিজ্ঞান একদিনে কিন্তু তৈরি হয়নি। এটি বিভিন্ন সংস্কৃতি, দেশ ও প্রজন্মের অসংখ্য মানুষের অবদান ধীরে ধীরে বিকশিত হয়েছে। বিজ্ঞান না পড়লেও বৈজ্ঞানিক চিন্তা জরুরি। তুমি যদি দশম শ্রেণীর পরে বিজ্ঞান নাও পড়ো, তবুও কিন্তু বিজ্ঞান চিন্তাভাবনা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হবে। এটি তোমাকে সাহায্য করবে চারপাশের প্রযুক্তি বুঝতে, তথ্য যাচাই করতে ও সমালোচনামূলকভাবে ভাবতে, পৃথিবীকে যুক্তি দিয়ে বুঝতে, এগুলো কিন্তু তোমাকে সাহায্য করবে। বিজ্ঞানের আহ্বান, এই নতুন অনুসন্ধানের পথে বিজ্ঞান তোমাকে শুধু পৃথিবীর সম্পর্কে জানতে বলে না, বরং শেখায় আমরা কিভাবে পৃথিবীকে বোঝার চেষ্টা করছি, সেটাও কিন্তু জানতে আমাদের বিজ্ঞান প্রয়োজন, তাই না? তারপরে প্রমাণের আতশকাচ দিয়ে গভীরভাবে দেখো আর কৌতূহলের দিক নির্দেশক সঙ্গে নিয়ে এগিয়ে চলো। শুভ অনুসন্ধান মূল বক্তব্যই কি? এই যে তোমার হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞান বহু শাখায় একসঙ্গে কাজ করে। বিজ্ঞান হলো প্রশ্ন করা, পরীক্ষা করা ও ভুল থেকে শেখার প্রক্রিয়া। বিজ্ঞান মনোভাব জীবনের সব ক্ষেত্রেই মূল্যবান। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়। কেমন লাগলো ক্লাসটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তোমরা যত বেশি আমাকে উৎসাহিত করবে, লাইক করবে, কমেন্ট করবে, তত কিন্তু আমার ভালো লাগবে এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরও চটপট আমি আনবো। সবাই ভালো করে পড়ো, আর এগুলো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি মার্কিং করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে রিভিশন করে নিও। কেমন? রাখছি। জয় হিন্দ।